আজকের গল্পটি হল প্রাচীন ভারতের এক অসাধারণ বন্ধুত্বের কাহিনী। এটি এমন এক সময়ের গল্প যখন মানুষ বিশ্বাস করত যে প্রতিটি গাছে, প্রতিটি ঝোপে দেবতারা বাস করেন। এই গল্পে আমরা দেখব কিভাবে একজন ছোট্ট কুশ ঘাসের দেবতা তার বুদ্ধিমত্তা দিয়ে একটি বিশাল গাছের দেবতাকে রক্ষা করেছিলেন। এই গল্পের মাধ্যমে আমরা শিখব যে বন্ধুত্বে বড় বা ছোট, ধনী বা গরিব কোনো ভেদাভেদ নেই। প্রকৃত বন্ধু সেই যে বিপদের সময় পাশে দাঁড়ায়। তো চলুন শুরু করা যাক এই অপূর্ব গল্প। প্রাচীন বেনারসের পটভূমি। অনেক অনেক বছর আগের কথা। সেই সময় ভারতবর্ষের প্রাচীন নগরী বেনারসে রাজত্ব করতেন মহারাজ ব্রহ্মদত্ত। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল রাজা। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বসবাস করত। রাজার প্রাসাদের পাশেই ছিল এক অপরূপ সুন্দর উদ্যান, যার নাম ছিল আনন্দ উদ্যান। এই উদ্যানের নামটিই বলে দেয় যে এটি কতটা মনোরম ছিল। সবুজ ঘাসে ঢাকা বিশাল মাঠ, রঙিন ফুলের বাগান, সুউচ্চ বৃক্ষরাজি আর মধুর কলকল ধ্বনিতে বয়ে চলা ছোট্ট একটি ঝর্ণা। এসব মিলিয়ে আনন্দ উদ্যান ছিল যেন স্বর্গের এক টুকরো। এই আনন্দ উদ্যানেই একটি কুশঘাসের ঝোপে বাস করতেন এক দেবতা। তিনি আসলে ছিলেন বোধিসত্ত্ব, অর্থাৎ এমন এক মহান আত্মা যিনি অসংখ্য জন্মে জ্ঞান এবং করুণার চর্চা করে আসছিলেন। এই জন্মে তিনি কুশঘাসের দেবতা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। কুশঘাস খুব সাধারণ একটি ঘাস, লম্বা সরু পাতা আর সবুজ রঙের। কিন্তু এই ছোট্ট ঘাসের ঝোপেই বাস করতেন এক মহাজ্ঞানী দেবতা। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, শান্ত স্বভাবের এবং গভীর বুদ্ধিমত্তার অধিকারী। কামনা বৃক্ষ এবং তার দেবতা। এই একই আনন্দ উদ্যানে রাজার প্রিয় আসনের একদম কাছে জন্মেছিল এক অসাধারণ সুন্দর গাছ। এটি ছিল কামনা বৃক্ষ, যাকে স্থানীয় ভাষায় বলা হতো মুক্কা। এই গাছটি ছিল দেখতে অপূর্ব সুন্দর। এর কাণ্ড ছিল একদম সোজা, মসৃণ এবং শক্ত। গাছের শাখা প্রশাখা চারদিকে এমনভাবে ছড়িয়েছিল যে দেখলে মনে হতো যেন একটি বিশাল সবুজ ছাতা। গাছটির পাতাগুলো ছিল ঘন সবুজ, যা সূর্যের আলোয় চিকচিক করত। ফুলের মৌসুমে গাছটি ভরে যেত সুগন্ধি ফুলে, আর ফলের সময় ঝুলে থাকত রসালো ফল। রাজা মহারাজ ব্রহ্মদত্ত এই গাছটিকে খুব ভালোবাসতেন। তিনি প্রায়ই এই গাছের ছায়ায় বসে রাজকার্য পরিচালনা করতেন। গাছটির যত্ন নেওয়ার জন্য বিশেষ মালীদের নিয়োগ করা হয়েছিল। নিয়মিত গাছে জল দেওয়া হতো, মাটিতে সার দেওয়া হতো। এভাবে রাজার বিশেষ অনুগ্রহে গাছটি দিন দিন আরও বড় এবং সুন্দর হয়ে উঠছিল। এই কামনা বৃক্ষেও বাস করতেন এক দেবতা। তিনি তার পূর্বজন্মে ছিলেন দেবতাদের একজন পরাক্রমশালী রাজা। কিন্তু এই জন্মে তিনি বৃক্ষ দেবতা হিসেবে পুনর্জন্ম লাভ করেছিলেন। তিনি ছিলেন শক্তিশালী এবং প্রভাবশালী। তার বাসস্থান ছিল বিশাল এবং জাঁকজমকপূর্ণ। অন্যান্য অনেক বনদেবতা তাকে সম্মান করতেন এবং তার সাথে দেখা করতে আসতেন। দুই দেবতার বন্ধুত্ব। কুশঘাসের দেবতা এবং কামনা বৃক্ষের দেবতা, এই দুজনের মধ্যে গড়ে উঠেছিল গভীর বন্ধুত্ব। একজন ছিলেন ছোট্ট সাধারণ ঘাসের দেবতা, অন্যজন ছিলেন বিশাল জাঁকজমকপূর্ণ গাছের দেবতা। একজনের বাসস্থান ছিল নিতান্তই সাধারণ একটি ঘাসের ঝোপ, অন্যজনের বাসস্থান ছিল রাজার প্রিয়, সবার প্রশংসিত এক মহীরুহ। কিন্তু এই সব পার্থক্য তাদের বন্ধুত্বে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তারা প্রায়ই একসাথে সময় কাটাতেন। সন্ধ্যার নরম আলোয় যখন উদ্যানে মানুষের আনাগোনা কমে যেত, তখন তারা দুজনে গল্প করতেন। কুশঘাসের দেবতা তার জ্ঞান এবং অভিজ্ঞতার কথা বলতেন। বৃক্ষ দেবতা শুনতেন মনোযোগ দিয়ে। তিনিও তার পূর্বজন্মের গল্প শোনাতেন, কিভাবে তিনি দেবরাজ্যে রাজত্ব করতেন, কেমন ছিল সেই জীবন। এভাবেই তাদের বন্ধুত্ব দিন দিন আরও গভীর হচ্ছিল। এই বন্ধুত্বে কোনো হিংসা ছিল না, কোনো অহংকার ছিল না,
বৃক্ষদেবতা কখনো ভাবতেন না যে তিনি বড় আর কুশদেবতা ছোট। কুশদেবতাও কখনো হীনমন্যতায় ভুগতেন না। তারা ছিলেন সত্যিকারের বন্ধু, যেখানে শুধু হৃদয়ের সম্পর্কই গুরুত্বপূর্ণ, বাহ্যিক অবস্থা নয়। সংকটের সূচনা। একদিন রাজপ্রাসাদে এক সমস্যা দেখা দিল। রাজার বাসভবনের ছাদ ধরে রাখার জন্য যে বিশাল স্তম্ভটি ছিল, সেটি পুরনো হয়ে নড়বড়ে হয়ে গিয়েছিল। প্রাসাদের রক্ষীরা এটি প্রথম লক্ষ্য করলেন। তারা দেখলেন যে স্তম্ভটিতে ফাটল ধরেছে এবং সামান্য চাপেই সেটি কাঁপছে। এটি ছিল অত্যন্ত বিপজ্জনক। যদি এই স্তম্ভটি ভেঙে পড়ে তাহলে পুরো ছাদই ধসে পড়তে পারে। খবরটি দ্রুত রাজার কাছে পৌঁছানো হলো। রাজা বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে ভাবলেন। তিনি তৎক্ষণাৎ রাজ্যের সেরা ছুতারদের ডেকে পাঠালেন। ছুতাররা এসে স্তম্ভটি পরীক্ষা করে দেখলেন। তারা রাজাকে জানালেন যে এই স্তম্ভটি আর নিরাপদ নয়, এটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। মহারাজ তখন দৃঢ় কণ্ঠে নির্দেশ দিলেন, তোমরা দ্রুত একটি নতুন, শক্ত এবং মজবুত স্তম্ভ খুঁজে বের করো। এমন একটি গাছ খুঁজতে হবে যার কাঠ অত্যন্ত শক্ত, যা শত বছর ধরে ছাদের ভার বহন করতে পারবে। যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সম্পন্ন করো। রাজার আদেশ পেয়ে ছুতাররা বেরিয়ে পড়লেন উপযুক্ত গাছের খোঁজে। তারা ছিলেন অভিজ্ঞ কারিগর, বছরের পর বছর কাঠের কাজ করেছেন। তারা জানতেন কোন গাছের কাঠ কতটা শক্ত, কোন গাছ স্তম্ভের জন্য উপযুক্ত। তারা রাজ্যের বিভিন্ন বন ঘুরে দেখলেন। কিছু গাছ ছিল খুব পাতলা, কিছু গাছের কাঠ ছিল নরম, আবার কিছু গাছ ছিল বাঁকা। কোথাও তারা এমন গাছ খুঁজে পেলেন না যা রাজপ্রাসাদের স্তম্ভ হওয়ার যোগ্য। কামনা বৃক্ষের নির্বাচন। অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত এবং হতাশ হয়ে ছুতাররা একদিন আনন্দ উদ্যানে প্রবেশ করলেন। হয়তো এখানে কোনো উপযুক্ত গাছ পাওয়া যাবে, এই আশায় তারা উদ্যানের বিভিন্ন প্রান্তে ঘুরতে লাগলেন। হঠাৎ তাদের চোখ পড়ল সেই মহিমান্বিত কামনা বৃক্ষের ওপর। গাছটি দাঁড়িয়েছিল সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে, যেন এক মহান যোদ্ধা। প্রধান ছুতার গাছটির কাছে গিয়ে তার কাণ্ডে হাত রাখলেন। তিনি অনুভব করলেন কাঠের দৃঢ়তা। তিনি গাছের চারপাশে ঘুরে দেখলেন কাণ্ড একদম সোজা, কোনো বাঁক নেই, কোনো গিঁট নেই। তিনি গাছের উচ্চতা মাপলেন, দৈর্ঘ্য একদম পরিপূর্ণ। তিনি কাঠের গুণমান পরীক্ষা করলেন, অত্যন্ত শক্ত এবং টেকসই। তার অভিজ্ঞ চোখ বুঝতে পারল যে এই গাছটিই হবে রাজপ্রাসাদের স্তম্ভের জন্য আদর্শ। কিন্তু তারপরই তার মনে পড়ল, এটি তো সেই পবিত্র কামনা বৃক্ষ, যা রাজার অত্যন্ত প্রিয়। এই গাছের ছায়ায় রাজা বসেন, এই গাছকে রাজা ভালোবাসেন। এই গাছ কাটা কি ঠিক হবে? ছুতাররা পরস্পরের দিকে তাকালেন। তারা সবাই চিন্তিত হয়ে পড়লেন। একদিকে রাজার আদেশ পালন করতে হবে, অন্যদিকে এই পবিত্র গাছ কাটতে তাদের মন সায় দিচ্ছিল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন রাজার কাছে ফিরে গিয়ে সব কিছু খুলে বলবেন। তারা রাজপ্রাসাদে ফিরে এলেন এবং মহারাজের সামনে হাজির হলেন। রাজা জিজ্ঞাসা করলেন, কি হল, তোমরা কি উপযুক্ত গাছ খুঁজে পেয়েছ? প্রধান ছুতার মাথা নিচু করে বললেন, হ্যাঁ মহারাজ, আমরা একটি আদর্শ গাছ খুঁজে পেয়েছি, কিন্তু কিন্তু কি? রাজা প্রশ্ন করলেন। মহারাজ, সেই গাছটি হল আপনার প্রিয় আনন্দ উদ্যানের কামনা বৃক্ষ। আমরা সেই পবিত্র গাছটি কাটতে সাহস পাচ্ছি না, ছুতার বললেন। মহারাজ ব্রহ্মদত্ত কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি সত্যিই সেই গাছটিকে ভালোবাসতেন, কিন্তু প্রাসাদের নিরাপত্তাও তো জরুরি। তিনি চিন্তা করলেন এবং তারপর দৃঢ় স্বরে বললেন, তোমরা যাও এবং সেই গাছ কেটে ফেলো, প্রাসাদের ছাদ সুরক্ষিত করো। আমি অন্য একটি গাছ লাগিয়ে দেব। বৃক্ষ দেবতার আতঙ্ক। ছুতাররা রাজার আদেশ পেয়ে আবার আনন্দ উদ্যানে ফিরে এলেন। এবার তারা সাথে নিয়ে এসেছিলেন বলিদানের উপকরণ। প্রাচীন রীতি অনুযায়ী কোনো বড় গাছ কাটার আগে তাকে উৎসর্গ করা হতো, তার কাছে ক্ষমা প্রার্থনা করা হতো। ছুতাররা গাছের গোড়ায় ফুল, ধূপ এবং অন্যান্য উপহার রেখে প্রার্থনা করলেন। তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন যে পরের দিন সকালে তারা এসে
গাছটি কেটে ফেলবেন। আজকের জন্য তারা শুধু প্রস্তুতি নিলেন এবং চলে গেলেন। বৃক্ষদেবতা সব কিছু শুনছিলেন এবং দেখছিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে আগামীকাল তার বাসস্থান ধ্বংস হয়ে যাবে, তখন তিনি ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি তার সন্তানদের, মানে ছোট ছোট চারাগাছ যারা তার আশেপাশে জন্মেছিল, তাদের বুকে জড়িয়ে ধরলেন। তিনি কাঁদতে কাঁদতে ভাবলেন, আমি কোথায় যাব? আমার এই সন্তানদের নিয়ে আমি কোথায় আশ্রয় নেব? তার মন অত্যন্ত অস্থির হয়ে উঠল। তিনি এদিক ওদিক উড়ে বেড়াতে লাগলেন, কিন্তু কোনো সমাধান খুঁজে পেলেন না। তিনি ছিলেন শক্তিশালী দেবতা, কিন্তু মানুষের বিরুদ্ধে তিনি কিছু করতে পারতেন না। তিনি রাজার আদেশের বিরুদ্ধে যেতে পারতেন না। তার সমস্ত ক্ষমতা এবং প্রভাব এই মুহূর্তে অসহায় মনে হচ্ছিল। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল পুরো বনে। অন্যান্য বৃক্ষ দেবতারা, ফুলের দেবতারা, লতা গুল্মের দেবতারা সবাই এসে জড়ো হলেন কামনা বৃক্ষের চারপাশে। তারা সবাই তাদের বন্ধুর দুঃখে দুঃখিত হলেন। কেউ কেউ পরামর্শ দিলেন ছুতারদের ভয় দেখানোর, কেউ বললেন রাজার স্বপ্নে গিয়ে অনুরোধ করার। কিন্তু সবাই জানতেন যে এসব কাজ হবে না। রাজা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তখন তা পরিবর্তন করা প্রায় অসম্ভব। সন্ধ্যা নামল আনন্দ উদ্যানে। সাধারণত এই সময়টা ছিল আনন্দের, যখন সব দেবতারা একসাথে মিলিত হতেন, গল্প করতেন, হাসতেন। কিন্তু আজ পুরো উদ্যান যেন শোকে মুহ্যমান। সবাই কামনা বৃক্ষকে ঘিরে দাঁড়িয়েছিলেন, তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারছিলেন না। বৃক্ষ দেবতা শুধু কাঁদছিলেন, তার সন্তানদের জড়িয়ে ধরে কাঁদছিলেন। বোধিসত্ত্বর আগমন। ঠিক এই মুহূর্তে কুশ ঘাসের দেবতা আমাদের বোধিসত্ত্ব তার বন্ধুকে দেখতে এলেন। তিনি প্রতিদিন সন্ধে তার বন্ধুর সাথে দেখা করতে আসতেন, কিন্তু আজ যখন তিনি এলেন, তখন দেখলেন পুরো উদ্যান যেন শোকে ডুবে আছে। চারিদিকে দেবতারা জড়ো হয়ে আছেন, সবার মুখে দুশ্চিন্তার ছাপ। তিনি দ্রুত তার বন্ধুর কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, বন্ধু, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? বৃক্ষ দেবতা কাঁদতে কাঁদতে সবকিছু বললেন। তিনি বললেন কিভাবে ছুতাররা এসেছিল, কিভাবে তারা বলিদান দিয়ে গেছে, এবং কিভাবে আগামীকাল তারা এসে গাছ কেটে ফেলবে। তিনি বললেন তার অসহায়ত্বের কথা, তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তার কথা। বোধিসত্ত্ব সব কিছু শুনলেন মনোযোগ দিয়ে। তার মুখে কোনো চিন্তার ছাপ ফুটল না, বরং তার ঠোঁটে ফুটে উঠল এক মৃদু হাসি। তিনি তার বন্ধুর কাঁধে হাত রেখে আশ্বাস দিয়ে বললেন, বন্ধু, ভয় পেও না। আমি প্রতিজ্ঞা করছি যে তোমার গাছ কাটা হবে না। তুমি শান্ত হও এবং অপেক্ষা করো। আগামীকাল যখন ছুতাররা আসবে, তখন দেখো আমি কি করি। বোধিসত্ত্বের কণ্ঠে ছিল এমন এক আত্মবিশ্বাস যে বৃক্ষদেবতা কিছুটা শান্ত হলেন। তিনি জানতেন তার বন্ধু অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান। যদি তিনি বলছেন যে সমাধান হবে, তাহলে নিশ্চয়ই তার কোনো পরিকল্পনা আছে। অন্যান্য দেবতারাও কিছুটা আশান্বিত হলেন। তারা সবাই জানতে চাইলেন বোধিসত্ত্ব কী করবেন, কিন্তু তিনি শুধু হেসে বললেন, ধৈর্য ধরো বন্ধুরা, আগামীকাল সবকিছু ঠিক হয়ে যাবে। সেই রাতটি ছিল অত্যন্ত দীর্ঘ। বৃক্ষদেবতা ঘুমাতে পারলেন না। তিনি শুধু ভাবছিলেন তার ছোট্ট বন্ধু কিভাবে এই বিশাল সমস্যার সমাধান করবেন। একজন কুশঘাসের দেবতা, যার নিজের বাসস্থানই এত ছোট, তিনি কিভাবে রাজার ছুতারদের থামাবেন? কিন্তু বোধিসত্ত্বের কথায় এমন দৃঢ়তা ছিল যে বৃক্ষদেবতা আশা ছাড়তে পারছিলেন না। বোধিসত্ত্বের বুদ্ধিমত্তা। পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগেই বোধিসত্ত্ব তার পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করলেন। তিনি তার দৈব শক্তি ব্যবহার করে নিজেকে একটি গিরগিটির রূপ দিলেন। গিরগিটি হলো এমন এক প্রাণী যার শরীর লম্বা, চামড়া আঁশযুক্ত এবং যে অত্যন্ত দ্রুত চলাফেরা করতে পারে। বোধিসত্ত্ব এই রূপ ধারণ করে কামনা বৃক্ষের কাছে গেলেন। তারপর তিনি যা করলেন তা ছিল অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয়। তিনি গাছের একদম গোড়ায় গিয়ে কাঠের মধ্যে ঢুকে পড়লেন। গিরগিটির ছোট্ট শরীর নিয়ে তিনি কাঠের ভেতর দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে লাগলেন। তিনি শিকড় থেকে শুরু করে ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলেন। তার তৈরি করা সুড়ঙ্গ এঁকেমেঁকে গাছের কাণ্ডের ভেতর দিয়ে এগিয়ে চলল। তিনি একটি সুড়ঙ্গ শেষ করে আরেকটি শুরু করলেন। এভাবে
তিনি পুরো গাছের কাণ্ডে অসংখ্য সুড়ঙ্গ তৈরি করলেন। কয়েক ঘন্টা পরিশ্রমের পর যখন সূর্য আকাশে উঠে এলো, তখন গাছটির অবস্থা সম্পূর্ণ বদলে গিয়েছিল। বাইরে থেকে দেখতে গাছটি আগের মতোই সুন্দর এবং মজবুত মনে হচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে পুরো কাণ্ডটি হয়ে গিয়েছিল গর্তে ভরা, ফাঁপা। বোধিসত্ত্ব তার কাজ শেষ করে গাছের একটি ডালের উপরে এসে শুয়ে রইলেন। তিনি অপেক্ষা করতে লাগলেন ছুতারদের আগমনের। বৃক্ষদেবতা এবং অন্যান্য সব দেবতারা দূর থেকে সবকিছু দেখছিলেন। তারা বুঝতে পারছিলেন না ঠিক কী হচ্ছে, কিন্তু তারা বিশ্বাস করছিলেন বোধিসত্ত্বের ওপর। তারা সবাই লুকিয়ে থেকে দেখছিলেন পরবর্তী ঘটনা কী হয়। ছুতারদের প্রতারণা। সূর্য যখন আকাশে ভালোভাবে উঠে গেল, তখন ছুতাররা এলেন। তারা সাথে নিয়ে এসেছিলেন তার সব সরঞ্জাম, ধারালো করাত, কুঠার, দড়ি এবং অন্যান্য যন্ত্রপাতি। তারা ছিলেন মোট 10-12 জন। সবাই ছিলেন অভিজ্ঞ কাঠমিস্ত্রি, যারা জীবনে অসংখ্য গাছ কেটেছেন। তারা জানতেন কিভাবে একটি বড় গাছ নিরাপদে কাটতে হয়, কিভাবে তাকে মাটিতে ফেলতে হয়। প্রধান ছুতার গাছের কাছে এসে আবারও একবার পরীক্ষা করতে চাইলেন। তিনি গাছের চারপাশে ঘুরলেন, কাণ্ডে হাত বুলালেন। ঠিক সেই মুহূর্তে বোধিসত্ত্ব গিরগিটির রূপে ডাল থেকে নিচে নেমে এলেন। তিনি কাণ্ডের উপর দিয়ে দ্রুত ছুটতে লাগলেন। তার মাথা দ্রুত এদিক ওদিক ঘুরছিল। গিরগিটির এই অদ্ভুত চলাফেরা দেখতে খুবই আকর্ষণীয় এবং একই সাথে কিছুটা অস্বাভাবিক লাগে। প্রধান ছুতারের চোখ পড়ল গিরগিটির ওপর। তিনি অবাক হয়ে দেখলেন কিভাবে প্রাণীটি গাছের গায়ে ছুটে বেড়াচ্ছে। তিনি আরও ভালো করে দেখার জন্য কাছে গেলেন। তখন তিনি লক্ষ্য করলেন যে গিরগিটি যেখান থেকে বেরিয়ে আসছে সেখানে একটি গর্ত আছে। তিনি সেই গর্তের দিকে তাকালেন এবং দেখলেন যে গর্তটি বেশ গভীর। তিনি তার হাত দিয়ে জোরে গাছের কাণ্ডে আঘাত করলেন। সাধারণত শক্ত কাঠে আঘাত করলে একটি শক্ত, পরিষ্কার শব্দ হয়, কিন্তু এবার যে শব্দ হলো তা ছিল ফাঁপা, যেন ভেতরে কিছু নেই। প্রধান ছুতার চমকে উঠলেন। তিনি আবার আঘাত করলেন, এবার অন্য জায়গায়। একই রকম ফাঁপা শব্দ। তিনি গাছের বিভিন্ন জায়গায় আঘাত করতে লাগলেন এবং সর্বত্রই পেলেন একই ফলাফল। তিনি রাগে এবং হতাশায় চিৎকার করে উঠলেন, এ কি, এই গাছটি তো পুরোপুরি পচা, ভেতরটা একদম ফাঁপা, গর্তে ভরা। এই গাছ দিয়ে স্তম্ভ তো দূরের কথা, একটা ছোট্ট খুঁটিও বানানো যাবে না। অন্যান্য ছুতাররাও এসে পরীক্ষা করলেন। সবাই একমত হলেন যে গাছটি সত্যিই ব্যবহারের অযোগ্য। প্রধান ছুতার রাগে মাটিতে থুথু ফেললেন এবং বললেন, আমরা কাল এসে ভালো করে দেখিনি বলেই এই ভুল হয়েছে। এত বড় সুন্দর গাছ, কিন্তু ভেতরে পোকাই খেয়ে ফেলেছে। এ থেকে কোনো কাজ হবে না। তিনি তার সহকর্মীদের বললেন, চলো আমরা অন্য কোথাও খুঁজি। এই অকেজো গাছের জন্য আমাদের আর সময় নষ্ট করার দরকার নেই। এই বলে তারা সবাই তাদের সরঞ্জাম গুটিয়ে নিয়ে চলে গেলেন। আনন্দ আর উৎসব। ছুতাররা চলে যাওয়ার সাথে সাথে পুরো আনন্দ উদ্যান যেন জীবন্ত হয়ে উঠল। যেসব দেবতারা লুকিয়ে দেখছিলেন তারা সবাই বেরিয়ে এলেন। বৃক্ষদেবতা তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি রক্ষা পেয়েছেন। তিনি তার গাছের কাণ্ড স্পর্শ করলেন, ডালপালা স্পর্শ করলেন, সবকিছু আগের মতোই আছে। তার বাসস্থান রক্ষা পেয়েছে। তিনি আনন্দে চিৎকার করে উঠলেন এবং দ্রুত ছুটে গেলেন বোধিসত্ত্বের কাছে। বোধিসত্ত্ব ততক্ষণে তার আসল রূপে ফিরে এসেছিলেন। বৃক্ষদেবতা তাকে জড়িয়ে ধরলেন এবং কৃতজ্ঞতায় অশ্রু ঝরাতে লাগলেন। বন্ধু, তুমি আমার জীবন রক্ষা করেছ, তুমি আমার পরিবার রক্ষা করেছ। আমি কিভাবে তোমার এই উপকারের প্রতিদান দেব? বোধিসত্ত্ব মৃদু হেসে বললেন, বন্ধুত্বে প্রতিদানের হিসেব থাকে না। তুমি আমার বন্ধু, তোমার বিপদে আমি পাশে থাকব, এটাই তো স্বাভাবিক। অন্যান্য সব দেবতারাও এসে বোধিসত্ত্বকে ধন্যবাদ জানালেন। তারা সবাই বিস্মিত হয়েছিলেন তার বুদ্ধিমত্তা দেখে। কেউ কেউ বললেন, আমরা তো ভাবছিলাম শক্তি দিয়ে সমাধান করতে হবে, কিন্তু তুমি বুদ্ধি দিয়ে এত সহজেই সমস্যার সমাধান করে ফেললে। একজন বয়স্ক বৃক্ষদেবতা বললেন, শক্তি, বুদ্ধি হল সবচেয়ে বড় শক্তি। শারীরিক শক্তি দিয়ে যা করা যায় না, বুদ্ধি দিয়ে তা সহজেই করা যায়। সেদিন সন্ধ্যায় আনন্দ উদ্যানে এক বিশাল উৎসবের আয়োজন করা হল। সব দেবতারা জড়ো হলেন। ফুলের দেবতারা নিয়ে এলেন সুগন্ধি ফুল, ফলের দেবতারা নিয়ে এলেন মিষ্টি ফল। সবাই মিলে আনন্দ করলেন, গান গাইলেন, নাচলেন। এই উৎসব ছিল বন্ধুত্বের উৎসব, বুদ্ধিমত্তার উৎসব। বৃক্ষ দেবতার শিক্ষা। উৎসবের এক পর্যায়ে যখন সবাই শান্ত হয়ে বসেছিলেন, তখন বৃক্ষ দেবতা উঠে দাঁড়ালেন। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, বন্ধুরা, আজ আমি একটি মহান শিক্ষা পেয়েছি। আমি চাই তোমরা সবাই এই শিক্ষা
হৃদয়ে ধারণ করো। তিনি একটু থামলেন, তারপর আবেগ ভরা কণ্ঠে বলতে শুরু করলেন, আমি ছিলাম এই উদ্যানের সবচেয়ে বড় গাছ, রাজার প্রিয় গাছ। আমার চারপাশে ছিল অসংখ্য বন্ধু, বড় বড় বৃক্ষ দেবতারা, শক্তিশালী দেবতারা। কিন্তু যখন আমার বিপদ এলো, তখন তারা কেউই আমাকে রক্ষা করতে পারলেন না। আমরা সবাই শক্তিশালী হয়েও অসহায় ছিলাম। কিন্তু দেখো, একজন ছোট্ট কুশ ঘাসের দেবতা, যার বাসস্থান একটি সাধারণ ঘাসের ঝোপ, যাকে অনেকে হয়তো গুরুত্বই দেয় না, তিনিই আমাকে রক্ষা করলেন। তার শারীরিক শক্তি ছিল না, তার রাজকীয় প্রভাব ছিল না, কিন্তু তার ছিল বুদ্ধিমত্তা এবং সত্যিকারের বন্ধুত্ব। বৃক্ষদেবতা বোধিসত্ত্বের দিকে তাকিয়ে বললেন, আমি আজ বুঝেছি যে বন্ধু নির্বাচনে আমাদের দেখা উচিত হৃদয়ে, বুদ্ধিমত্তা এবং চরিত্র, বাহ্যিক অবস্থা নয়। একজন ছোট কিন্তু জ্ঞানী বন্ধু একজন বড় কিন্তু মূর্খ বন্ধুর চেয়ে অনেক বেশি মূল্যবান। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি যে আমি কখনো কাউকে তার বাহ্যিক অবস্থা দেখে বিচার করব না। ছোট হোক বা বড়, ধনী হোক বা গরিব, শক্তিশালী হোক বা দুর্বল, যদি কেউ সত্যিকারের বন্ধু হয়, তাহলে আমি তাকে সম্মান করব এবং ভালোবাসব। তারপর তিনি একটি সুন্দর শ্লোক আবৃত্তি করলেন, যা সবার হৃদয় স্পর্শ করল। যে সমান, যে শ্রেষ্ঠ আর যে নিকৃষ্ট, সবার সাথে বন্ধুত্ব করো নির্দ্বিধায়, কারণ বিপদের সময় প্রত্যেকেই নিজ নিজ ক্ষমতা অনুযায়ী সাহায্য করতে পারে। যেমন আমি, কুশ ঘাসের দেবতা, এই মহান বৃক্ষকে রক্ষা করেছি। বোধিসত্ত্বের উপদেশ। শ্লোক শেষ হবার পর সবাই নীরব হয়ে রইলেন। বৃক্ষদেবতার কথাগুলো সবার মনে গভীর প্রভাব ফেলেছিল। তখন বোধিসত্ত্ব উঠে দাঁড়ালেন। তিনি তার শান্ত, স্নিগ্ধ কণ্ঠে বলতে শুরু করলেন, প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনা থেকে আমরা সবাই অনেক কিছু শিখতে পারি। আমি চাই তোমরা কয়েকটি বিষয় বিশেষভাবে মনে রাখো। প্রথমত, বন্ধুত্ব কখনো বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে না। একজন সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে দাঁড়ায়, যে তার সর্বোচ্চ চেষ্টা করে তোমাকে সাহায্য করার জন্য। সে বড় হোক বা ছোট, ধনী হোক বা গরিব, এসব কোনো ব্যাপার নয়। দ্বিতীয়ত, বুদ্ধিমত্তা হল সবচেয়ে বড় শক্তি। শারীরিক শক্তি সীমিত, কিন্তু বুদ্ধিমত্তা অসীম। একজন বুদ্ধিমান ব্যক্তি সবসময় সমস্যার সমাধান খুঁজে পায়। তাই আমাদের উচিত জ্ঞান অর্জন করা, বুদ্ধিমত্তা বৃদ্ধি করা। তৃতীয়ত, কখনো নিজেকে অসহায় মনে করো না। যতই বড় সমস্যা হোক না কেন, সব সময় একটা সমাধান আছে। শুধু শান্ত মনে চিন্তা করতে হয়, সঠিক পথ বেছে নিতে হয়। চতুর্থত, অহংকার করো না। আজ আমাদের বৃক্ষদেবতা বন্ধু শক্তিশালী এবং প্রভাবশালী ছিলেন, কিন্তু তিনি কখনো অহংকার করেননি। তাই আমার মতো ছোট একজনের সাথেও তার বন্ধুত্ব হতে পেরেছিল। অহংকার মানুষকে একা করে দেয়, কিন্তু বিনয় বন্ধু জোগায়। পঞ্চমত, সব সময় কৃতজ্ঞ থাকো। দেখো, আমাদের বন্ধু কতটা কৃতজ্ঞতার সাথে আমাকে ধন্যবাদ দিচ্ছেন। কৃতজ্ঞতা বন্ধুত্বকে আরও গভীর করে। বোধিসত্ত্ব একটু থামলেন, তারপর আবার বললেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, কখনো কাউকে তার বাহ্যিক রূপ দেখে বিচার করো না। আজ ছুতারা গাছটিকে বাইরে থেকে দেখে ভেবেছিল এটি শক্ত এবং মজবুত, কিন্তু যখন তারা ভালো করে পরীক্ষা করল, তখন দেখল ভেতরটা ফাঁপা। ঠিক তেমনি অনেক মানুষ বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও ভেতরে তারা অসাধারণ। আবার অনেকে বাইরে থেকে জাঁকজমকপূর্ণ মনে হলেও ভেতরে ফাঁপা। তাই সব সময় মানুষের অন্তর দেখো, বাহ্যিক রূপ নয়। সমাবেশের সমাপ্তি। বোধিসত্ত্বের কথা শেষ হলে সবাই করতালি দিয়ে উঠলেন। তার প্রতিটি কথা ছিল মূল্যবান মুক্তোর মতো,
সবাই অনুভব করলেন যে তারা আজ শুধু একটি ঘটনা দেখেননি, বরং জীবনের একটি মহান শিক্ষা পেয়েছেন। একজন তরুণ ফুল দেবতা উঠে দাঁড়িয়ে বললেন, মহান বোধিসত্ত্ব, আপনার এই শিক্ষা আমরা সবাই হৃদয়ে ধারণ করব। আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা কখনো কাউকে ছোট মনে করব না, কখনো অহংকার করব না এবং সবসময় সত্যিকারের বন্ধুত্বের মূল্য দেব। অন্যান্য সবাই একসাথে বললেন, হ্যাঁ, আমরা প্রতিজ্ঞবদ্ধ। বৃক্ষদেবতা আবারও বোধিসত্ত্বকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বন্ধু, তুমি শুধু আমার জীবন রক্ষা করনি, তুমি আমাকে জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা দিয়েছ। আজ থেকে আমি একজন ভিন্ন মানুষ, না, ভিন্ন দেবতা। আমি আর কখনো কাউকে তার অবস্থান দেখে বিচার করব না। সেই রাত গভীর হতে লাগল, চাঁদ উঠল আকাশে, তার স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ল আনন্দ উদ্যানে। দেবতারা ধীরে ধীরে নিজ নিজ বাসস্থানে ফিরে গেলেন, কিন্তু সবার মনে রয়ে গেল আজকের এই অবিস্মরণীয় ঘটনা এবং শিক্ষা। বোধিসত্ত্ব এবং বৃক্ষদেবতা দুজনে একসাথে বসে রইলেন অনেকক্ষণ। তারা কথা বললেন বন্ধুত্ব নিয়ে, জীবন নিয়ে, ধর্ম নিয়ে। রাত যত গভীর হচ্ছিল, তাদের বন্ধুত্বও তত গভীর হচ্ছিল, জীবনের শেষ দিন পর্যন্ত। এরপর থেকে বোধিসত্ত্ব এবং বৃক্ষদেবতা আরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠলেন। প্রতিদিন তারা একসাথে সময় কাটাতেন, একে অপরের কাছ থেকে শিখতেন। বৃক্ষদেবতা তার অহংকার সম্পূর্ণভাবে ত্যাগ করলেন। এখন তিনি ছোট বড় সবার সাথে সমান ব্যবহার করতেন। এমনকি যে ছোট্ট ঘাসফুলের দেবতারা আগে তার সাথে কথা বলতে সাহস পেতেন না, তাদের সাথেও তিনি এখন বন্ধুর মতো মিশতেন। আনন্দ উদ্যানে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ল চারদিকে। অন্যান্য বন এবং উদ্যান থেকে দেবতারা আসতেন এই দুই বন্ধুকে দেখতে এবং তাদের কাছ থেকে শিক্ষা নিতে। বোধিসত্ত্ব এবং বৃক্ষদেবতা সবাইকেই স্বাগত জানাতেন এবং তাদের বন্ধুত্বের গল্প শোনাতেন। তারা বলতেন কিভাবে সত্যিকারের বন্ধুত্ব জীবন বাঁচাতে পারে, কিভাবে বুদ্ধিমত্তা শক্তির চেয়ে বেশি কার্যকর। মহারাজ ব্রহ্মদত্ত অবশেষে অন্য একটি উপযুক্ত গাছ খুঁজে পেলেন তার প্রাসাদের স্তম্ভের জন্য। সেই গাছটি কেটে একটি মজবুত স্তম্ভ তৈরি করা হল এবং প্রাসাদের ছাদ সুরক্ষিত হল। কিন্তু তিনি তার প্রিয় কামনা বৃক্ষটি আগের মতোই আনন্দ উদ্যানে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি হলেন। তিনি জানতেন না যে কী অলৌকিক ঘটনা ঘটেছিল, কিন্তু তিনি কৃতজ্ঞ ছিলেন যে তার প্রিয় গাছটি রক্ষা পেয়েছে। সময় বয়ে চলল, বছরের পর বছর কেটে গেল। বোধিসত্ত্ব এবং বৃক্ষদেবতা তাদের জীবন কাটালেন একসাথে, বন্ধুত্বের আদর্শ স্থাপন করে। তারা অসংখ্য দেবতাকে শিক্ষা দিলেন, অসংখ্য জীবন স্পর্শ করলেন। তাদের গল্প হয়ে উঠল কিংবদন্তি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হতে থাকল। অবশেষে যখন তাদের এই জীবনের সময় শেষ হয়ে এলো, তখন তারা দুজনেই শান্তিতে মৃত্যুবরণ করলেন। তাদের কর্ম অনুযায়ী তারা পরবর্তী জন্মে আরও উচ্চতর স্থানে জন্মগ্রহণ করলেন, কিন্তু তাদের এই জীবনের বন্ধুত্বের গল্প রয়ে গেল চিরকালের জন্য, মানুষকে শিক্ষা দেবার জন্য। আনন্দ উদ্যানে পরিবর্তন। বোধিসত্ত্ব এবং বৃক্ষদেবতার এই ঘটনার পর আনন্দ উদ্যান সম্পূর্ণভাবে বদলে গেল। এখন সেখানে কোনো ভেদাভেদ ছিল না। বড় গাছের দেবতারা ছোট ঘাসের দেবতাদের সাথে বন্ধুত্ব করতেন। শক্তিশালী দেবতারা দুর্বল দেবতাদের সাহায্য করতেন। সবাই মিলে একটি সুন্দর সমাজ তৈরি করেছিলেন, যেখানে প্রেম, সম্মান এবং বন্ধুত্ব ছিল মূল ভিত্তি। অন্যান্য বন এবং উদ্যান থেকে দেবতারা আসতেন আনন্দ উদ্যান দেখতে। তারা দেখতেন কিভাবে এখানে সবাই মিলেমিশে থাকছেন, কিভাবে কেউ কাউকে ছোট মনে করছেন না। তারা এই শিক্ষা নিয়ে ফিরে যেতেন নিজেদের জায়গায় এবং সেখানেও একই রকম পরিবেশ তৈরি করার চেষ্টা করতেন। এমনকি মানুষরাও লক্ষ্য করতে শুরু করলেন যে আনন্দ উদ্যানে একটা বিশেষ শান্তি আছে। যারা এই উদ্যানে আসতেন তারা অনুভব করতেন একটা অদ্ভুত প্রশান্তি, একটা ইতিবাচক শক্তি। মানুষরা বলাবলি করতেন যে এই উদ্যান দেবতাদের আশীর্বাদ পুষ্ট। আসলে এটা ছিল সেই প্রেম এবং বন্ধুত্বের শক্তি যা বোধিসত্ত্ব এবং বৃক্ষদেবতা এখানে প্রতিষ্ঠা করেছিলেন। কামনা বৃক্ষের দীর্ঘ জীবন। সেই কামনা বৃক্ষটি আরও অনেক বছর বেঁচেছিল। বোধিসত্ত্ব যে গর্তগুলো তৈরি করেছিলেন
সেগুলো ধীরে ধীরে প্রাকৃতিকভাবে ভরে গিয়েছিল। গাছটি আবার শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু এখন এই গাছের একটা বিশেষ মর্যাদা ছিল। মানুষরা এই গাছকে পবিত্র মনে করতেন। তারা এই গাছের নিচে এসে প্রার্থনা করতেন, মানত করতেন। গাছটির চারপাশে একটা ছোট মন্দির তৈরি করা হয়েছিল। মানুষরা সেখানে ফুল, ফল এবং ধূপ নিয়ে আসতেন। তারা প্রার্থনা করতেন সত্যিকারের বন্ধুত্বের জন্য, বুদ্ধিমত্তার জন্য এবং জীবনে সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য। বছরের পর বছর ধরে এই গাছের নিচে বসে অনেক মানুষ তাদের সমস্যার সমাধান খুঁজে পেয়েছিলেন। কেউ কেউ বলতেন যে এই গাছের নিচে বসলে মন শান্ত হয়ে যায়, চিন্তা পরিষ্কার হয়ে যায়। আসলে এটা ছিল সেই পবিত্র ঘটনার স্মৃতি, যা এই জায়গাকে বিশেষ করে তুলেছিল। গল্পের প্রচার। এই গল্পটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সমগ্র রাজ্যে। মানুষ তাদের সন্তানদের এই গল্প শোনাতেন, শিক্ষকরা তাদের ছাত্রদের এই গল্প বলতেন, সন্ন্যাসীরা তাদের উপদেশে এই গল্পের উল্লেখ করতেন। গল্পটি বিভিন্ন রূপে বলা হতো। কেউ কেউ জোর দিতেন বন্ধুত্বের দিকটায়, কিভাবে সত্যিকারের বন্ধু বিপদে পাশে দাঁড়ায়। কেউ কেউ জোর দিতেন বুদ্ধিমত্তার দিকটায়, কিভাবে বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। আবার কেউ কেউ জোর দিতেন বিনয়ের দিকটায়, কিভাবে অহংকার ত্যাগ করে সবার সাথে সমান ব্যবহার করা উচিত। কিন্তু সবার মূল বক্তব্য ছিল একই: কখনো কাউকে তার বাহ্যিক অবস্থা দেখে বিচার করো না। একজন ছোট মানুষও বিশাল কাজ করতে পারে, যদি তার হৃদয় থাকে বড় এবং বুদ্ধি থাকে তীক্ষ্ণ। রাজার শিক্ষা। একদিন মহারাজ ব্রহ্মদত্ত এই গল্পটি শুনলেন। তার একজন মন্ত্রী তাকে পুরো ঘটনা বিস্তারিত বললেন, কিভাবে তার প্রিয় কামনা বৃক্ষ কাটা থেকে রক্ষা পেয়েছিল। রাজা প্রথমে অবাক হলেন, তারপর গভীরভাবে চিন্তা করলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি নিজেও একটা ভুল করতে বসেছিলেন। তিনি শুধু প্রাসাদের প্রয়োজনের কথা ভেবেছিলেন, কিন্তু সেই পবিত্র গাছের গুরুত্ব বোঝেননি। তিনি বুঝলেন যে কখনো কখনো আমরা তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে আমাদের অনুশোচনা করায়। রাজা সিদ্ধান্ত নিলেন যে তিনি এই গল্প থেকে শিক্ষা নেবেন। তিনি ঘোষণা করলেন যে আনন্দ উদ্যানের কোনো গাছ আর কখনো কাটা হবে না। এই উদ্যান থাকবে চিরকাল সংরক্ষিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এখানে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে এবং বন্ধুত্বের এই মহান গল্প স্মরণ করতে পারে। তিনি আরও নির্দেশ দিলেন যে প্রতি বছর একটি বিশেষ দিনে এই গল্পটি পুরো রাজ্যে উদযাপন করা হবে। সেদিন মানুষরা তাদের বন্ধুদের সাথে দেখা করবেন, উপহার বিনিময় করবেন এবং বন্ধুত্বের মূল্য স্মরণ করবেন। এই উৎসবের নাম দেওয়া হল মৈত্রী দিবস, বন্ধুত্ব দিবস। শিক্ষার বিস্তার। রাজার এই উদ্যোগের ফলে গল্পটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। এখন শুধু বেনারস নয়, আশেপাশের রাজ্যগুলোতেও এই গল্প পৌঁছে গেল। অন্যান্য রাজারাও এই উদ্যোগ গ্রহণ করলেন। তারাও তাদের রাজ্যে মৈত্রী দিবস পালন করতে শুরু করলেন। বিদ্যালয়গুলোতে এই গল্প পাঠ্যক্রমের অংশ হয়ে গেল। শিক্ষকরা শিশুদের এই গল্প শোনাতেন এবং তারপর তাদের জিজ্ঞাসা করতেন, তোমরা এই গল্প থেকে কি শিখলে? শিশুরা বিভিন্ন উত্তর দিত। আমি শিখলাম যে ছোট হলেও আমি বড় কাজ করতে পারি। আমি শিখলাম যে বন্ধুত্বে বড় ছোট নেই। আমি শিখলাম যে বুদ্ধি শক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি শিখলাম যে কখনো কাউকে দেখে বিচার করা উচিত নয়। এভাবে প্রতিটি শিশু তার নিজের মতো করে গল্প থেকে শিক্ষা নিত এবং এই শিক্ষাগুলো তারা সারা জীবন মনে রাখত। বন্ধুত্বের নতুন সংজ্ঞা। এই গল্পের ফলে সমাজে বন্ধুত্বের ধারণাই বদলে গেল। আগে মানুষরা সাধারণত নিজের সমান অবস্থানের মানুষদের সাথেই বন্ধুত্ব করত। ধনী মানুষরা ধনীদের সাথে, গরিব মানুষরা গরিবদের সাথে, উচ্চ বর্ণের মানুষরা উচ্চ বর্ণের সাথে, এভাবেই চলত। কিন্তু এই গল্পের পর মানুষরা বুঝতে শুরু করল যে বন্ধুত্বের কোনো সীমা নেই। একজন রাজা একজন সাধারণ কৃষকের সাথে বন্ধুত্ব করতে পারেন যদি তাদের মধ্যে পারস্পরিক সম্মান এবং ভালোবাসা থাকে। একজন পণ্ডিত একজন অশিক্ষিত মানুষের সাথে বন্ধুত্ব করতে পারেন যদি তারা একে অপরের গুণাবলীকে মূল্য দেন। এই পরিবর্তন সমাজে একটা বিশাল প্রভাব ফেলল। মানুষরা আরও মিলেমিশে থাকতে শুরু করল। সামাজিক বৈষম্য কমতে শুরু করল। মানুষরা বুঝতে পারল যে প্রত্যেকের কিছু না কিছু বিশেষ গুণ আছে এবং আমরা সবাই একে অপরের কাছ থেকে শিখতে পারি। বুদ্ধিমত্তার মূল্যায়ন। এই গল্পের আরেকটি বড় প্রভাব পড়ল বুদ্ধিমত্তার মূল্যায়নে।
আগে সমাজে শারীরিক শক্তি এবং সামরিক ক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়া হতো। যোদ্ধারা পেতেন সবচেয়ে বেশি সম্মান। কিন্তু এই গল্পের পর মানুষরা বুঝতে শুরু করল যে বুদ্ধিমত্তা আসলে আরও বেশি শক্তিশালী। রাজা ব্রহ্মদত্ত তার রাজ্যে শিক্ষার প্রসারে বিশেষ জোর দিলেন। তিনি অনেক নতুন বিদ্যালয় স্থাপন করলেন। তিনি ঘোষণা করলেন যে রাজ্যের প্রতিটি শিশু, ধনী হোক বা গরিব, শিক্ষা পাবে। তিনি বিশ্বাস করতেন যে একটি শিক্ষিত সমাজই পারে সত্যিকারের সমৃদ্ধি অর্জন করতে। পণ্ডিত এবং শিক্ষকের সম্মান বৃদ্ধি পেল। মানুষরা বুঝতে পারল যে জ্ঞান হল সবচেয়ে বড় সম্পদ। একজন বুদ্ধিমান মানুষ যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন। গল্পের দার্শনিক ব্যাখ্যা। বছরের পর বছর ধরে অনেক দার্শনিক এবং পণ্ডিত এই গল্পের গভীর ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন যে এই গল্পে আসলে জীবনের অনেক গভীর সত্য লুকিয়ে আছে। একজন বিখ্যাত দার্শনিক ব্যাখ্যা করেছিলেন, কুশ ঘাস এবং কামনা বৃক্ষ আসলে আমাদের সমাজের দুই ধরনের মানুষের প্রতীক। কুশ ঘাস প্রতিনিধিত্ব করে সাধারণ, নম্র মানুষদের, যাদের হয়তো বাহ্যিক জাঁকজমক নেই, কিন্তু আছে গভীর জ্ঞান এবং বুদ্ধিমত্তা। আর কামনা বৃক্ষ প্রতিনিধিত্ব করে সেই সব মানুষদের যারা সমাজের উচ্চ অবস্থানে আছেন, যাদের সবাই সম্মান করে, কিন্তু যারা বিপদের সময় অসহায় হতে পারেন যদি তাদের সত্যিকারের জ্ঞান এবং বন্ধু না থাকে। আরেকজন পণ্ডিত বলেছিলেন, এই গল্পের মূল শিক্ষা হল যে প্রকৃত শক্তি আসে ভেতর থেকে, বাইরে থেকে নয়। গাছটি বাইরে থেকে দেখতে শক্তিশালী ছিল, কিন্তু যখন বোধিসত্ত্বটাকে ভেতর থেকে ফাঁপা করে দিলেন, তখন সে অকেজো হয়ে গেল। ঠিক তেমনি একজন মানুষ বাইরে থেকে যতই শক্তিশালী মনে হোক, যদি তার ভেতরে জ্ঞান এবং চরিত্র না থাকে, তাহলে সে আসলে দুর্বল। একজন আধ্যাত্মিক গুরু ব্যাখ্যা করেছিলেন, এই গল্প আমাদের শেখায় যে অহংকার হল আমাদের সবচেয়ে বড় শত্রু। বৃক্ষদেবতা যখন অহংকারী ছিলেন, তখন তিনি বিপদে পড়লেন, কিন্তু যখন তিনি বিনয় শিখলেন এবং একজন ছোট বন্ধুর সাহায্য গ্রহণ করলেন, তখনই তিনি রক্ষা পেলেন। অহংকার আমাদের পতন ঘটায়, কিন্তু বিনয় আমাদের উন্নতি করায়। আধুনিক প্রাসঙ্গিকতা। এই প্রাচীন গল্পটি আজও সমান প্রাসঙ্গিক। আজকের যুগেও আমরা দেখি যে মানুষরা একে অপরকে তাদের সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থা বা বাহ্যিক চেহারা দেখে বিচার করে। আমরা ভুলে যাই যে প্রত্যেক মানুষের ভেতরে কিছু বিশেষ গুণ লুকিয়ে আছে। আজকের কর্পোরেট জগতেও এই শিক্ষা প্রযোজ্য। অনেক সময় বড় বড় কোম্পানি ছোট স্টার্টআপকে গুরুত্ব দেয় না, কিন্তু ইতিহাস দেখায় যে অনেক সময় এই ছোট কোম্পানিগুলোই বিপ্লব ঘটিয়ে দেয়। তারা তাদের বুদ্ধিমত্তা এবং উদ্ভাবনী ক্ষমতা দিয়ে বড় বড় প্রতিষ্ঠানকে টেক্কা দেয়। শিক্ষাক্ষেত্রেও এই শিক্ষা গুরুত্বপূর্ণ। অনেক সময় শিক্ষকেরা মেধাবী ছাত্রদের বেশি গুরুত্ব দেন এবং দুর্বল ছাত্রদের অবহেলা করেন। কিন্তু প্রতিটি ছাত্রের কিছু না কিছু বিশেষ প্রতিভা আছে। একজন ভালো শিক্ষক সেই প্রতিভা খুঁজে বের করেন এবং তাকে বিকশিত করতে সাহায্য করেন। পারিবারিক জীবনেও এই শিক্ষা প্রযোজ্য। অনেক সময় পরিবারের সদস্যরা একে অপরকে মূল্য দেয় না। বাবা মা মনে করেন তারা সব কিছু জানেন, সন্তানদের কাছ থেকে শেখার কিছু নেই। কিন্তু আসলে প্রতিটি জন্মের কিছু বিশেষ জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি আছে। যদি আমরা বিনয়ের সাথে একে অপরের কথা শুনি, তাহলে আমরা সবাই সমৃদ্ধ হই। গল্পের চিরন্তন বার্তা। এই গল্পের মূল বার্তা অত্যন্ত সরল কিন্তু গভীর। সত্যিকারের মূল্য লুকিয়ে থাকে ভেতরে, বাইরে নয়। একজন ছোট্ট কুশ ঘাসের দেবতা, যার কোনো বাহ্যিক জাঁকজমক ছিল না, তিনিই পারলেন একটা বিশাল সমস্যার সমাধান করতে। কারণ তার ছিল বুদ্ধিমত্তা, সাহস এবং সত্যিকারের বন্ধুত্বের হৃদয়। এই গল্প আমাদের শেখায় যে বন্ধুত্বে কোনো বাধা নেই। বড় ছোট, ধনী গরিব, শক্তিশালী দুর্বল, এসব পার্থক্য সত্যিকারের বন্ধুত্বে কোনো বাধা হতে পারে না। যদি দুটি হৃদয় একে অপরকে বোঝে এবং সম্মান করে, তাহলেই গড়ে ওঠে প্রকৃত বন্ধুত্ব। 2. বুদ্ধিমত্তা সর্বশ্রেষ্ঠ শক্তি। শারীরিক শক্তি, সম্পদ বা প্রভাব এসব সাময়িক, কিন্তু বুদ্ধিমত্তা চিরস্থায়ী। একজন বুদ্ধিমান মানুষ যে কোনো পরিস্থিতিতে সমাধান খুঁজে বের করতে পারেন। 3.
বিনয় হল মহত্বের চিহ্ন। যারা সত্যিকারের মহান তারা কখনো অহংকার করেন না। তারা সবার সাথে সমান ব্যবহার করেন এবং সবার কাছ থেকে শিখতে প্রস্তুত থাকেন। 4. বাহ্যিক চেহারা প্রতারণাপূর্ণ হতে পারে। যা বাইরে থেকে সুন্দর এবং শক্তিশালী মনে হয় তা ভেতরে দুর্বল হতে পারে। আবার যা বাইরে থেকে সাধারণ মনে হয় তা ভেতরে অসাধারণ হতে পারে। তাই কখনো বাহ্যিক চেহারা দেখে বিচার করা উচিত নয়। 5. সত্যিকারের বন্ধু বিপদে চেনা যায়। যখন সবকিছু ভালো থাকে তখন অনেকেই আমাদের বন্ধু হতে পারে, কিন্তু সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময়ও পাশে থাকে, যে তার সর্বোচ্চ চেষ্টা করে আমাদের সাহায্য করার জন্য। 6. প্রতিটি সমস্যার সমাধান আছে। যতই বড় সমস্যা হোক না কেন, যদি আমরা শান্ত মনে চিন্তা করি এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করি তাহলে অবশ্যই সমাধান খুঁজে পাওয়া যায়। 7. কৃতজ্ঞতা বন্ধুত্বকে গভীর করে। যখন কেউ আমাদের সাহায্য করে তখন কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এটি শুধু ভদ্রতা নয়, এটি বন্ধুত্বকেও আরও মজবুত করে। গল্পের প্রতীকী অর্থ। এই গল্পের প্রতিটি উপাদানের একটি গভীর প্রতীকী অর্থ আছে। কুশঘাস প্রতিনিধিত্ব করে সাধারণ নম্র মানুষদের, যারা সমাজে হয়তো খুব একটা লক্ষ্য করা হয় না, কিন্তু যাদের আছে গভীর জ্ঞান এবং দয়ালু হৃদয়। কামনা বৃক্ষ প্রতিনিধিত্ব করে সেই সব মানুষদের যারা সমাজের উচ্চ অবস্থানে আছেন, যাদের সবাই সম্মান করে, কিন্তু যারা বিপদের সময় অসহায় হতে পারেন যদি তাদের সত্যিকারের জ্ঞান এবং বন্ধু না থাকে। চুথরেরা প্রতিনিধিত্ব করে জীবনের সেই সব চ্যালেঞ্জ এবং সমস্যাগুলোর যা আমাদের সবাইকে মোকাবেলা করতে হয়। গিরগিটি প্রতিনিধিত্ব করে বুদ্ধিমত্তা এবং কৌশলের। গিরগিটি তার রং পরিবর্তন করে পরিবেশের সাথে মানিয়ে নেয়। ঠিক তেমনি বুদ্ধিমান মানুষ পরিস্থিতি অনুযায়ী তার পদ্ধতি পরিবর্তন করেন। গাছের গর্ত প্রতিনিধিত্ব করে সৃজনশীল সমাধানের। বোধিসত্ত্ব গাছকে আসলে ক্ষতি করেননি, শুধু তাকে এমনভাবে পরিবর্তন করেছিলেন যাতে সে অন্যদের কাছে অকেজো মনে হয়। এটি দেখায় যে কখনো কখনো সমস্যার সমাধান সরাসরি মোকাবেলায় নয়, বরং পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করায়। আনন্দ উদ্যান প্রতিনিধিত্ব করে আমাদের সমাজের বা জীবনের। যেমন উদ্যানে বিভিন্ন ধরনের গাছপালা থাকে, তেমনি সমাজেও বিভিন্ন ধরনের মানুষ থাকে এবং সবাই মিলেই তৈরি হয় একটি সুন্দর সমাজ। উপসংহার। এই গল্পটি শুরু হয়েছিল একটি সাধারণ বন্ধুত্ব দিয়ে, একটি ছোট্ট কুশঘাসের দেবতা এবং একটি বিশাল কামনা বৃক্ষের দেবতার মধ্যে। কিন্তু এই সাধারণ বন্ধুত্ব থেকে উঠে এসেছে অসাধারণ শিক্ষা, যা হাজার বছর ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে। বোধিসত্ত্ব, যিনি পরবর্তীতে গৌতম বুদ্ধ হয়েছিলেন, তিনি এই জীবনেও দেখিয়েছিলেন কিভাবে করুণা, বুদ্ধিমত্তা এবং বন্ধুত্ব দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। তার এই শিক্ষা আজও আমাদের জীবনে প্রযোজ্য। আসুন আমরা প্রতিজ্ঞা করি যে 1. আমরা কখনো কাউকে তার বাহ্যিক অবস্থা দেখে বিচার করব না। 2. আমরা সব সময় বিনয়ী থাকব এবং সবার কাছ থেকে শিখব। 3. আমরা আমাদের বুদ্ধিমত্তা এবং জ্ঞান বৃদ্ধিতে মনোযোগ দেব। 4. আমরা সত্যিকারের বন্ধুত্বের মূল্য দেব এবং রক্ষা করব। 5. আমরা বিপদে একে অপরের পাশে দাঁড়াব। এই প্রতিজ্ঞা পালন করলে আমরা শুধু নিজেদের জীবনে সুন্দর করব না, আমরা তৈরি করব একটি সুন্দর, সহানুভূতিশীল এবং ন্যায়পরায়ণ সমাজ। যেমন সমাজের স্বপ্ন দেখেছিলেন বুদ্ধ, যেমন সমাজ তৈরি হয়েছিল আনন্দ উদ্যানে বোধিসত্ত্ব এবং বৃক্ষ দেবতার বন্ধুত্বের পর। গল্প শেষ হল, কিন্তু শিক্ষা চলতে থাকবে চিরকাল। অর্থ: যে সমান, যে শ্রেষ্ঠ আর যে নিকৃষ্ট, সবার সাথে বন্ধুত্ব করো নির্দ্বিধায়, কারণ বিপদের সময় প্রত্যেকেই নিজ নিজ ক্ষমতা অনুযায়ী সাহায্য করতে পারে। যেমন আমি কুশঘাসের দেবতা এই মহান বৃক্ষকে রক্ষা করেছি।